ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 7-এর ম্যাথের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো প্রথম অধ্যায়টা হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা। তো এটা নিয়ে হচ্ছে প্রথম চ্যাপ্টার। তো আমি যে ভিডিওগুলো তৈরি করব আপনাদের ম্যাথের উপরে, তো প্রথমে প্রত্যেকটা চ্যাপ্টারের যে বেসিক যতটুকু জানার দরকার ম্যাথ করার জন্য, সেই বেসিকটা আগে ক্লিয়ার করব, দেন হচ্ছে আমরা অনুশীলনী ম্যাথগুলো করব। মানে অনুশীলনী ম্যাথ করার জন্য আমাকে কিছু ডেফিনেশন, কিছু ফর্মুলা, কিছু এগুলো জানার প্রয়োজন। তো সেগুলো আগে আমরা একটু জানার চেষ্টা করবো, দেন হচ্ছে আমরা অনুশীলনী ম্যাথগুলো সমাধান করবো। তো আজকের ভিডিওতে আমরা এই মূলদ ও অমূলদ সংখ্যায় এই চ্যাপ্টারের যে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো একটু জানবো। তো প্রথমে এই যে চ্যাপ্টারের যে নাম মূলদ ও অমূলদ সংখ্যা, তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করি যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কি। এটা হচ্ছে আপনারা আগের ক্লাস মানে ক্লাস 6 এগুলো নিয়ে হয়তো ছিল আপনাদের মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নিয়ে। তো মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। বিষয়টা হচ্ছে এরকম, আমি একটু লিখে বোঝাচ্ছি আপনাদেরকে। যেমন যদি p/q এইভাবে যদি কোনো সংখ্যাকে আমরা প্রকাশ করতে পারি, তবে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। সেটা হবে কি মূলদ। যদি আমরা p/q আকারে প্রকাশ করি, যেখানে হচ্ছে q হচ্ছে নট ইকুয়াল টু 0, মানে নট ইকুয়াল 0, এটা হচ্ছে কি মূলদ সংখ্যা। আর যদি কোনো সংখ্যাকে আমরা এই ভগ্নাংশ আকারে প্রকাশ না করতে পারি, তবে সেটা হবে অমূলদ সংখ্যা। তো এই হচ্ছে জাস্ট দুইটা ডেফিনেশন। তো এরপরের যে টার্মটা সেটা হচ্ছে বর্গ এবং বর্গমূল। এই দুইটা বিষয় জানা খুবই প্রয়োজন এই চ্যাপ্টার ম্যাথগুলো করার জন্য, যে বর্গ কি এবং বর্গমূল কি। তো এখানে বর্গ আর বর্গমূলের ডেফিনেশন দেখেন দেওয়া আছে। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল যা পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। তো এটা একটু উদাহরণ দিয়ে বোঝায়। যেমন ধরেন এখানে যে উদাহরণটা দেওয়া আছে বা করে দেওয়া আছে যে 2 গুণ 2 ইকুয়াল কত, 2 দুগুণে 4, বা 2 গুণ 2 এটাকে আবার 2 পাওয়ার 2 এইভাবেও কিন্তু লেখা যায়। তার মানে 2কে যদি 2 দিয়ে গুণ করি সেটা হয় 4। তাহলে এইখান থেকে এই 4 যেটা, সেটা হচ্ছে বর্গ আর কি, বর্গ সংখ্যা। আর এই যে 2কে যে 2 দিয়ে গুণ করছি, এই 2 হচ্ছে বর্গমূল। এই যে দেখুন ডেফিনেশন কিন্তু এটা লেখা আছে, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে, যেমন 2কে 2 দিয়ে গুণ করলে যে সংখ্যাটা আমি পাবো সেটা হচ্ছে বর্গ সংখ্যা, এবং যে মূল যে সংখ্যা সেটা হচ্ছে বর্গমূল। তো আরেকটা উদাহরণ দিই আমি। ধরেন এই 3কে গুণ করলাম হচ্ছে আমরা 3 দিয়ে, আমরা কত পাবো, 9 পাবো বা 9 পাবো। এখন এখানে এই যে 9 যেটা পেলাম এটা হচ্ছে বর্গ, আর এই যে 3 এটা হচ্ছে বর্গমূল। তো মূল জিনিসটা কি, মূল মানে হচ্ছে অরিজিন বা শিকড় যেটা আর কি। তো এই যে 9 যে আমি পেলাম, এই কাকে গুণ করে, 3কে 3 দিয়ে গুণ করে পাইছি 9। তো এই কারণে 9 হচ্ছে বর্গ, আর যাকে আমি গুণ করে পাইছি যে সংখ্যাটাকে, সেটা হচ্ছে বর্গমূল। তো এইভাবে করে আপনারা এই 5 5 25, তার মানে 25 হবে বর্গ আর 5 হবে বর্গমূল। তার মানে ডেফিনেশনটা হচ্ছে, আবার একটু দেখি, যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করে, অন্য সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু হবে না। আমি যদি 2কে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে 3 দুগুণে কত হয়, 6। 6 কিন্তু বর্গ সংখ্যা হবে না। বর্গ মানেই হচ্ছে যে সংখ্যা থাকবে সেটাকে আবার ওই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ। মানে 2 এর বর্গ হচ্ছে 4, বা 3 এর বর্গ হচ্ছে 9, 4 এর বর্গ হচ্ছে 4 4 16, 5 এর বর্গ হচ্ছে কত, 25। তো এগুলো আমরা বিস্তারিত আরো দেখবো। তার মানে বর্গ এবং বর্গমূল এই জিনিসটা আমরা ক্লিয়ার করি আগে, যে বর্গ হচ্ছে কোনো সংখ্যাকে গুণ করার ফলে আমরা যে গুণফলটা পাবো সেটা হচ্ছে বর্গ, আর যাকে গুণ করলাম সেটা হচ্ছে বর্গমূল। আমরা পরের পেজে দেখি, পেজ নাম্বার হচ্ছে 2 নম্বর পেজে দেখেন, এখানে একটা কিছু বর্গ সংখ্যার তালিকা দেওয়া আছে। যেমন 1কে যদি 1 দিয়ে গুণ করি 2 1 হয়, বা 2কে 2 দিয়ে গুণ করলে 4 হয়, 3কে 3 দিয়ে গুণ করলে 9 হয়। তার মানে এইখানে এই 1 2 3 এগুলা প্রত্যেকটাই হচ্ছে বর্গ সংখ্যা, আর এইগুলাকে সেম সংখ্যা দিয়ে গুণ করার ফলে যেগুলো পাবো, যেমন 1 4 9 25 49, এগুলো হচ্ছে, এটা হচ্ছে বর্গ সংখ্যা, এটা হচ্ছে বর্গমূল। ঠিক আছে। তো এখন দেখেন এই যে 1 4 9 25 49 সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলো যে এগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায়। সব সংখ্যা কিন্তু বর্গ সংখ্যা হিসেবে প্রকাশ করা যায় না। যেমন ধরি যদি আমি বলি যে 20 কিন্তু বর্গ সংখ্যা না, কারণ এটাকে আমরা সিমিলার সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে পারি না। যেমন ধরেন আমি 25, এই যে এখানে যে 25কে কিন্তু আমরা 5 5 এর সাথে 5 গুণ করলে 25 পাই।
তার মানে 25 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। এই কারণে এই যে 1, 4, 9, 25, 49 সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলো যেগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায়। তার মানে এইগুলা হচ্ছে এই যে 1, 4, 9, 25, 49 এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এইভাবে কিন্তু আরো আছে সংখ্যা, যেমন 8 8 64, 64 একটা পূর্ণবর্গ, 9 9 81, 10কে গুণ করলে 10 দিয়ে 100, বা 11কে গুণ করলে 121। তো এগুলোর একটা টেবিল আছে, আমরা সেটা দেখব। তো এইখানে দেখেন একটা টেবিল দেওয়া আছে যেখানে হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেটার বর্গ সংখ্যা দেওয়া আছে কিছু, আর কিছু হচ্ছে আমাকে বের করতে হবে। যেমন 1-এর বর্গ সংখ্যা 1, 2-এর বর্গ সংখ্যা 4, 3-এর 9, 4-এর কত হবে, 4-এর সাথে 4 গুণ করলে যত হবে তত, তার মানে 4 4 কত 16, 16 হচ্ছে 4-এর বর্গ সংখ্যা। 5-এর 25, 6-এর 36, 7-এর 7 7 কত 49, 49। তো আপনাদের বইয়েও কিন্তু এগুলা দেওয়া আছে, এই টেবিলটা আপনারা এগুলা নিজের একটু প্র্যাকটিস করবেন, এখানে দেওয়া আছে। তারপর 8 8 64, 9 9 81, 10 10কে কত 100, মানে 10কে যদি 10 গুণ করি কত হয় 100। তারপর হচ্ছে 11কে 11 দিয়ে গুণ করলে 121, 12 12 গুণ করলে হয় 144। এটা আপনারা নিজের আপনাদের বই ফিল আপ করবেন এই ভিডিওটা দেখার পরে। 13 13 গুণ করলে কত হয় 169, 14 14 গুণ করলে 196, 15 15 গুণ করলে হয় 225। আপনারা এটা নিজেরা একটু গুণ করে দেখবেন খাতায়। 16 16 গুণ করলে 256, 17 17 289, 18 18 324, 19 19 গুণ করলে 361, আর 20 20 যদি গুণ করি 400 হয়। তো এটা আমরা শিখে ফেললাম। তো এইভাবে মোটামুটি 1 থেকে 20 পর্যন্ত এখানে দেওয়া আছে, এগুলো আমরা দেখলাম। তো এখন এখানে কিছু লক্ষণীয় বিষয় আছে, যেমন এই সারণীভুক্ত বর্গ সংখ্যাগুলোর এককের ঘরে, একক মানে কি, একটা সংখ্যার সর্বডানের যে অঙ্কটা থাকে সেটা হচ্ছে এককের ঘরের অঙ্ক। তো এককের ঘরের অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে লক্ষ্য করি যে এই সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক 0 1 4 5 6। যেমন দেখেন এই যে 16 যে আমি লিখলাম, এটা ডান পাশের সংখ্যা কত 6, এই 6 কিন্তু এখানে আছে। তারপর 49, ডান পাশের অঙ্ক কত 9। তার মানে এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে যে 0 1 4 5 6 এবং 9, কোনো বর্গ সংখ্যার একক স্থানে 2, মানে এই যে লক্ষণে যে এই সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক, মানে এখানে যতগুলি বর্গ সংখ্যা আছে সবগুলার একক স্থানীয় অঙ্ক 0 1 4 5 6 এবং 9। তার মানে কোনো সংখ্যার লাস্টে যদি এই, মানে লাস্টে মানে কি একক স্থানীয় ঘরে যদি আমার 0 1 4 5 6 এবং 9 থাকে তাহলে সেই সংখ্যাটা বর্গ সংখ্যা হতে পারে। বাট এর বাইরে যে সংখ্যাগুলো আছে, এই যে এখানে 0 আছে 1 আছে 2 কিন্তু নাই, তার মানে এর বাইরে আছে 2 3 7 8। তো এই অঙ্কগুলা যদি একক স্থানীয় অঙ্কে থাকে, কোন সংখ্যার একক স্থানীয় ঘরে যদি থাকে এই 2 3 7 8, তবে সেই সংখ্যাটা অবশ্যই বর্গ সংখ্যা হবে না। এটা একদম ফিক্সড যে 2 3 7 8 যদি থাকে তাহলে সেটা বর্গ সংখ্যা হবে না। আর যদি এই সংখ্যাগুলো থাকে সেই ক্ষেত্রেও কিন্তু বর্গ সংখ্যা 100% বলা যায় না, বর্গ সংখ্যা হতে পারে। তো এখন এখানে কিছু কাজ দেওয়া আছে, যেমন কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 1 4 5 6 9 হলেই কি সংখ্যাটি বর্গ সংখ্যা? এটা একটা কোশ্চেন, মানে আপনাদের হোমওয়ার্ক। তো এটা আমি করে দিচ্ছি যে কোন সংখ্যার একক স্থানীয় ঘরে এই সংখ্যাগুলো থাকলেই কিন্তু সেটা বর্গ সংখ্যা হবে না। তার মানে এটার অ্যান্সার হবে 1-এর অ্যান্সার হবে না। যেমন উদাহরণ দিই, যদি ধরে আমি এই যে যদি 20 বলি, 20-এর একক স্থানীয় অঙ্ক কত এই 0, তাহলে 20 কি বর্গ সংখ্যা? 20 তো বর্গ সংখ্যা না। তার মানে 0 থাকলেই সেটা, মানে একক স্থানীয় ঘরে 0 থাকলেই সেটা বর্গ সংখ্যা হবে না। আবার যদি ধরি 21 ধরি, 21ও কিন্তু বর্গ সংখ্যা না, মানে 21কে এই 1 2 3 4 5 কোনোটারই সেম সংখ্যা দিয়ে গুণ করলে 21 পাওয়া যায় না, তার মানে 21ও কিন্তু বর্গ সংখ্যা না, কিন্তু লাস্টে একক স্থানীয় ঘরে 1 আছে। এইভাবে আমরা দেখবো যে একক স্থানীয় ঘরে এই সংখ্যাগুলো থাকলেই কিন্তু বর্গ সংখ্যা হবে না। তারপরে 2 নম্বর যে কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটা নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। এই 2 নম্বর, এখানে দেখেন যে 2062 1057 এই যে সংখ্যাগুলো আছে। তো আমরা এগুলো দেখবো যে এটা সবগুলা কি আমার বর্গ সংখ্যা কিনা, এটা আমরা দেখব। তো এখানে করি, যেমন হচ্ছে প্রথম যে সংখ্যাটা আছে 2062, তো এটাকে যদি আমরা এই পূর্ণবর্গ সংখ্যা কিনা সেটা বের করার জন্য এখানে যত সংখ্যাটা থাকবে সেটা পূর্ণবর্গ কিনা চেক করার জন্য ক্যালকুলেটরে রুট তুলে তারপরে 2062 লিখলেই যদি পূর্ণ সংখ্যা পায় তাহলে সেটা পূর্ণবর্গ হবে। যেমন এই 2062 এটাকে রুট করলে আমরা পাবো হচ্ছে 45.409। তার মানে এটা কিন্তু
আমরা একটা পূর্ণ সংখ্যা পেলাম না। যদি পূর্ণ সংখ্যা পেতাম তাহলে কিন্তু এই 2062 এটা পূর্ণবর্গ হতো। তো এইভাবে করে এখানে যতগুলি আছে, যেমন 1057, এটাকে যদি রুট করি, মানে ক্যালকুলেটার রুট তুলে এই সংখ্যাটা লিখি, তাহলে আমরা পাবো হচ্ছে 32.51। তো এটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, কারণ এটা ফ্র্যাকশন পাইছি, তো এটাও পূর্ণবর্গ সংখ্যা হবে না। তো পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য কি হবে, এই যে যেমন 49, এটাকে আমরা দেখি 49কে যদি রুট করি আমরা পাবো হচ্ছে 7, তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তো এখানে যে সংখ্যাগুলো আছে 5টার কোনোটাই আমরা পূর্ণ সংখ্যা পাবো না রুট করলে, তার মানে এটা কোনোটাই পূর্ণবর্গ সংখ্যা না। তো 3 নম্বর যে কোশ্চেন, 5টি সংখ্যা লেখো যার একক স্থানের অঙ্ক দেখেই তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায়। এই যে এখানে যেমন 2, 3, 7, 8 আছে, তো এমন কোনো সংখ্যা যার একক স্থানে এই সংখ্যাগুলো থাকলে আমরা বুঝবো সেটা পূর্ণবর্গ নয়। যেমন ধরুন 22, এই একক স্থানের ঘরে আছে কত, 2, তো এটা কিন্তু পূর্ণবর্গ না। তারপরে 23, এটাও পূর্ণবর্গ না। তারপর 13, এটাও পূর্ণবর্গ না। তো এইভাবে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 2, 3, 7, 8 থাকে তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা না। আর এই যে অঙ্ক যে বারবার বলছি, অঙ্ক বিষয়টা কি, ধরেন একটা সংখ্যা আমি লিখলাম যে এই যে 26 লিখলাম, তো এই 26-এর এটা 26 একটা সংখ্যা, আর অঙ্ক এখানে কয়টা অঙ্ক হচ্ছে 2টা, 2 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক, মানে 0 থেকে 9 পর্যন্ত, 1, 2, এইভাবে 9 পর্যন্ত সবগুলাই কিন্তু একটা অঙ্ক, এক একটা অঙ্ক। আর এই সংখ্যা হচ্ছে এই 0, 1, 2 এগুলো একটা অঙ্ক প্লাস হচ্ছে সংখ্যা। আবার যদি আমার 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়, যেমন ধরেন 12 হয়, তো 12 কিন্তু একটা সংখ্যা, অঙ্ক আছে কয়টা, অঙ্ক আছে 2টা। তো এই হচ্ছে অঙ্ক আর সংখ্যার বিষয়টা। তো আমরা এর পরের পেজে চলে যাব, 3 নম্বর পেজে। 3 নম্বর পেজে দেখেন কিছু বর্গ সংখ্যার টেবিল দেওয়া আছে, যে এবার সারণী থেকে একক স্থানে 1 রয়েছে এমন বর্গ সংখ্যা নেই। যেমন একক স্থানীয় ঘরে 1 রয়েছে, যেমন 1 একটা বর্গ সংখ্যা। তারপর 9 নং 81, 11 11 গুণ করলে 121, 19 19 গুণ করলে 361। তো প্রত্যেকটা সংখ্যারই একক স্থানীয় অঙ্ক কত, 1। তো কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 বা 9 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে। মানে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 1 বা 9 হয়, যেমন 1, 9, 11, 9, প্রত্যেকটার একক স্থানীয় কত আছে, 1 আছে এবং 9 আছে। তো একক স্থানীয় অঙ্ক যদি 1 বা 9 হয়, তখন সেটার পূর্ণ যে বর্গ সংখ্যা, সেই বর্গ সংখ্যার একক স্থানীয় সবগুলোর ক্ষেত্রে কত পাবো, 1 পাবো। তো এটা জাস্ট একটা আইডিয়া নিয়ে রাখবেন এটা নিয়ে। যেমন কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 3, 7 এটা হয়, সেই ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক হয় 9। আবার যদি 4, 6 এগুলো হয়, সেই ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক হয় 6। তো জাস্ট একটু এগুলো আইডিয়া নিলেই হবে। যে সংখ্যার সর্বডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2, 3, 7, 8 তা পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি কোনো সংখ্যার একক স্থানীয় ঘরে এই 4টা অঙ্ক থাকে, 2, 3, 7, 8, তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা মনে রাখতে হবে। আর এর বাইরের যে সংখ্যাগুলো আছে সেগুলো যদি থাকে তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, আবার নাও হতে পারে। যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে ওই সংখ্যা পূর্ণবর্গ নয়। যেমন এই 20, এটা একটা বিজোড় সংখ্যক শূন্য, এটা কিন্তু পূর্ণবর্গ নয়। একক স্থানীয় অঙ্ক 1, 4, 5, 6, 9 হলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে, আবার নাও কিন্তু হতে পারে। যেমন 81, 64, 25, 36, 49 এগুলা পূর্ণবর্গ। আবার 1 থাকলেই যে পূর্ণবর্গ তা না, যেমন 81-র জায়গায় যদি 71 হয় তাহলে কিন্তু সেটা পূর্ণবর্গ নয়। আবার সংখ্যার ডান দিকে জোড় সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে। যেমন 100 জোড় সংখ্যক শূন্য আছে, পূর্ণবর্গ। কিন্তু যদি 200 হয় তাহলে কিন্তু সেটা পূর্ণবর্গ না। মানে জোড় সংখ্যক শূন্য থাকলেই আবার পূর্ণবর্গ হবে না, তবে জোড় সংখ্যক শূন্য থাকলে সেটা পূর্ণবর্গ হতে পারে। তারপরে একটা দেখেন, এখানে একটা টেবিল আছে যেখানে কিছু কাজ দেওয়া আছে, যে সারণী থেকে বর্গ সংখ্যার একক স্থানে 4 রয়েছে এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করো। যে 4 রয়েছে যে বর্গ সংখ্যাগুলো আমরা এই যে টেবিল থেকে দেখি, এই যে 64, এই 1 নম্বরের জন্য এই 64 এর একক স্থানে রয়েছে কত, 4। আর দেখি কোনটার 4 রয়েছে একক স্থানীয় ঘরে, এই 324, 324। তারপর আরেকটা সংখ্যা আছে যেমন 4, শুধু 4, 3 নাম্বার শুধু 4। এই প্রত্যেকটা সংখ্যারই একক স্থানে ঘরে কত আছে, 4 রয়েছে। তো এখন বলছে কি, সারণী থেকে বর্গ সংখ্যা একক স্থানে 4 রয়েছে এরূপ সংখ্যার জন্য নিয়ম লেখো। তো
এই যে সারণী থেকে বর্গ সংখ্যার একক স্থানে 4 রয়েছে এরূপ সংখ্যার জন্য নিয়ম লেখো। তো এরূপ সংখ্যার জন্য নিয়ম কি হবে, এই যে যেমন 4-এর বর্গমূল কত হবে, 4কে যদি রুট করি 2 পাবো। তারপরে 64 যদি আমরা বর্গমূল করি আর কি, বর্গমূল যদি করি 64, সেই ক্ষেত্রে এটা আমরা পাবো হচ্ছে 8। তারপর 324 এটার যদি বর্গমূল করি তাহলে এটার ক্ষেত্রে পাবো হচ্ছে 18। তার মানে এই বর্গ সংখ্যার লাস্টে যদি 4 থাকে সেই ক্ষেত্রে বর্গমূল হবে, বর্গমূলের যে একক স্থানীয় অঙ্ক সেটা 8 হবে অথবা 2 হবে, এটাই হচ্ছে নিয়ম। তারপরে 2 নম্বরের ক্ষেত্রে নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে। তো এটা একটু করে দেখাচ্ছি। যেমন আছে কি 1273, নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যা, তো এটার বর্গ সংখ্যা কত হবে, এটার বর্গ সংখ্যা মানে আবার সেই 1273 দিয়ে গুণ করতে হবে, 1273 দিয়ে গুণ করতে হবে। তো 1273কে 1273 দিয়ে গুণ করি আমরা, একবার আমি সংখ্যাটা লিখে দিই, পাবো হচ্ছে 1 6 20 5 2 9। তো আমরা এটা পাবো। এখানে কি বলছে যে নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে। তো এটার একক স্থানীয় অঙ্ক কত পেলাম, একক স্থানীয় অঙ্ক হচ্ছে এটা 9, মানে সর্বডানের যে ঘরটা এটাই হচ্ছে এককের ঘর, তো একক স্থানীয় ঘরে পাবো 9। তো এইভাবে এইখানে যতগুলি সংখ্যা আছে যেমন 1426, 13645, প্রত্যেকটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করার ফলে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে এটার বর্গ সংখ্যা, এবং সেটার ডান দিকে যে অঙ্কটা থাকবে সর্বডানে সেটাই হচ্ছে একক স্থানীয় অঙ্ক। তো এইভাবে করে আমরা বাকিগুলো বের করতে পারবো। তো এরপরে আমরা 4 নম্বর পেজে চলে যাই। নিচের বর্গমূল সহ কয়েকটি পূর্ণবর্গের বর্গ সংখ্যার তালিকা দেওয়া হলো। এই যে এইটা টেবিলটা আমরা আগেও ছিল এই টেবিলটা। 1-এর বর্গমূল হচ্ছে 1, মানে এটা হচ্ছে বর্গমূল আর এটা হচ্ছে বর্গ সংখ্যা। যেমন 1-এর বর্গ করলে পাবো 1, 2-এর 4, 3-এর ক্ষেত্রে 9, 4-এর 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81, 10কে 10 দিয়ে গুণ করলে 100, 11কে 11 গুণ করলে 121, এইভাবে করে 21 পর্যন্ত বর্গ সংখ্যা দেওয়া আছে। তো এখানে আপনারা কিছু মনে রাখতে পারেন, যেমন এই সহজ যেগুলো, যেমন 10 10-এ হচ্ছে 100, এটা মনে রাখতে পারেন। 15 15 225, তারপরে 20 20 গুণ করলে পাবো হচ্ছে 400। তো এই কমন কিছু মনে রাখতে পারেন, আর যেগুলা 9 পর্যন্ত এগুলা এমনিই মনে থাকবে, মানে আমরা নামটা তো পারি এগুলি, তো সেই ক্ষেত্রে 1 থেকে 9 পর্যন্ত ইজিলি মনে থাকবে। বাকিগুলা হচ্ছে সবগুলা মনে যদি নাও রাখতে পারেন, এই 10কে 10 বা 15 15 20 20 এগুলো কমন কিছু মনে রাখলেই হবে। বর্গমূলের চিহ্ন হচ্ছে কি, বর্গমূলের চিহ্ন হচ্ছে রুট। এটা একটা জানার বিষয় যে বর্গমূল প্রকাশের জন্য রুট চিহ্ন ব্যবহার করা। যেমন 25-এর বর্গমূল বোঝাতে লেখা হয় রুট 25, 25-এর বর্গমূল বোঝাতে লেখা হয় কত, রুট 25, মানে যে সংখ্যারই আমরা বর্গমূল বের করব ওই সংখ্যার উপরে রুট দিলেই সেটা হয়ে যাবে। যেমন যদি আমরা ধরুন 49-এর বর্গমূল বের করতে চাই, তো 49 তার উপরে রুট দিলেই হয়ে যাবে 49-এর বর্গমূল। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তো এখানে গুণনীয়কের সাহায্যে বর্গমূল কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা দেখব, এটা শেখার বিষয়, কারণ অনুশীলনীতে এই টাইপের ম্যাথ আছে। যেমন এখানে একটা সংখ্যা আছে যেমন 3136, এটা বর্গমূল নির্ণয় করতে বলতো। তো বর্গমূল নির্ণয় করার জন্য ওই সংখ্যাটা দিয়ে এই যে ভাগ করতে হবে, যেমন কত এই সংখ্যার ভিতরে যায় সেটা আমি দেখব। যেমন 3136 এটাকে লিখে এই যে এরকম একটা টান দিব, টান দিয়ে এটার ভিতরে কত যায়, আর ফার্স্টে ট্রাই করবো 2 যায় কিনা, 2 যদি না যায় 3 যায় কিনা সেটা দেখবো, 3 যদি না যায় 4 যায় কিনা সেটা দেখবো। তো এখন যেহেতু এটা জোড় সংখ্যা তো এটা 2ই যাবে। 2 যদি 3136-কে 2 দিয়ে ভাগ করি তখন পাবো 1568। এটাও যেহেতু জোড় সংখ্যা 2, এটার ভিতরে যাবে হচ্ছে 784। 784-কে আবার 2 দিয়ে ভাগ করলে 392। প্রত্যেকটার ক্ষেত্রে লাস্টে যেহেতু জোড় সংখ্যা তার মানে 2 কিন্তু যাবে, এটা খেয়াল করবেন। লাস্টে যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা 2 দিয়ে ভাগ করা যাবে। তো 392-কে 2 দিয়ে ভাগ করলে 196, 196-কে 2 দিয়ে ভাগ করলে 98, 98-কে 2 দিয়ে ভাগ করলে 49। তো এখন দেখেন 49-এর লাস্টে কিন্তু আর জোড় সংখ্যা নাই, তো সেই ক্ষেত্রে আর কিন্তু 2 এর ভিতরে যাবে না। আর 49-এর বর্গমূল আমরা জানি হচ্ছে 7, 7কে 7 দিয়ে গুণ করলে 49 হয়। তো এখন আমরা ডিরেক্ট 7 দিয়ে এটাকে ভাগ করব, 7 পাবো। তো এখন ফাইনালি আমরা 3136-এর ক্ষেত্রে এই সংখ্যা পেলাম, এই যে এইগুলা ডান পাশের এগুলো 2, দেখেন 1 2 3 4 5 6, 6টা 2 আছে সেটা লিখলাম, আর 7 আছে 2টা সেটা লিখলাম।
তো এখন এই সংখ্যাগুলোকে আমি জোড়া জোড়া কাউন্ট করব, যেমন এই দুটাকে এক জোড়া, এই দুটাকে এক জোড়া, এই দুটাকে এক জোড়া, এই দুটাকে এক জোড়া, জোড়া জোড়া হিসাবে লিখবো এবং প্রত্যেক জোড়া থেকে আমরা একটা করে সংখ্যা নিব এবং সেটাই হবে বর্গমূল। যেমন এই জোড়া থেকে একটা 2 নিলাম, এই জোড়া থেকে একটা 2, এই জোড়া থেকে একটা 2, তিনটা 2 এর জোড়া থেকে তিনটা 2 নিলাম, আর 7-এর যে জোড়া সেখান থেকে একটা 7 নিলাম। ফাইনালি এই সংখ্যাটাকে গুণ করলে পাবো হচ্ছে 56। যেমন 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 7 8 56। তার মানে 3136-এর বর্গমূল হবে 56। তো এইভাবেই আমরা যে কোনো সংখ্যার বর্গমূল বের করতে পারি। তো এটা হচ্ছে জাস্ট একটা বেসিক আইডিয়া দিলাম। তো অনুশীলনীতে আরো ম্যাথ আছে, সেগুলো করলে এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। তো এখন আমরা দেখব যে ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল বের করা যায়। এটা দেখলাম আমরা গুণের সাহায্যে বর্গমূল বের করা। এই যে এখানে ফাইনালি গুণ আকারে লিখছি বিধায় এটা হচ্ছে গুণের সাহায্যে কিভাবে আমরা বর্গমূল বের করতে সেটা দেখলাম। এখন হচ্ছে আমরা ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় সেটা আমরা একটা দেখব। তো এখানে জাস্ট হচ্ছে একটা আমরা প্র্যাকটিস করব। ফাইনালি আমরা অনুশীলনী যে ম্যাথগুলো আছে সেগুলো সমাধান করলে এই কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। তো এখন আমি এখানে একটা দেখতেছি যে 2304, এটা হচ্ছে ভাগের সাহায্যে আমরা বর্গমূলটা বের করবো। তো ভাগের সাহায্যে বর্গমূল বের করার ক্ষেত্রে এইখানে জোড়া জোড়া হিসেবে কাউন্ট করতে হবে। যেমন এখানে দেখেন 2304, এটার ক্ষেত্রে 4টা অঙ্ক আছে, আর জোড়া জোড়া যদি হিসেবে কাউন্ট করি এই প্রথম এই দুইটার উপরে একটা টান দেবো, মানে ডান পাশ থেকে শুরু করব, এটার উপরে টান দিলাম, পরের জোড়ার উপরে একটা টান দিলাম। তো এখন এখানে যদি সংখ্যা এমন হতো যে বিজোড় সংখ্যক হতো, যেমন 5টা অঙ্ক যদি এখানে থাকতো তাহলে এখানে আরেকটা থাকতো, সেই ক্ষেত্রে 2 জোড়া পূর্ণ হতো, বাকিটা সিঙ্গেলই থাকতো। তো যাই হোক, ওটা আমরা পরবর্তীতে ওই টাইপের ম্যাথ করার সময় দেখবো। তো এটা নিয়ম হচ্ছে দেন হচ্ছে ভাগ করার জন্য যেমন আমরা দুই পাশে এরকম টান দিতাম, তো এখানে দুই পাশে টান নিয়ে দেন, ডান পাশে একটা টান দেন। তো ডান পাশে একটা টান দেওয়ার পরে এটা নিয়ম হচ্ছে প্রথম যে জোড়াটা আছে, যেমন এখানে আছে কত 23, এই 23-এর এমন একটা সংখ্যার বর্গ আমাকে বের করতে হবে যেটা এই 23 বা এর কাছাকাছি হবে। 23 তো যেহেতু বর্গ সংখ্যা না, তো কোনো সংখ্যারই আমরা সেম সংখ্যাতে গুণ করে কিন্তু আমরা 23 পাবো না, তার মানে এর কাছাকাছি একটা সংখ্যা আমাকে যেতে হবে। তা আমি যদি এখানে 4 লিখি, প্রথমে যদি 2 দেই, 2 দুগুণি 4 হয় না, 3 দেই, 3 দুগুণি 9, 3 3 9, তাও হয় না। 4 যদি দেই, 4 4 16, আর 5 যদি দেই, 5 5 25, তখন কিন্তু 23-এর চেয়ে বেশি হয়ে যায়। তা আমি 5 দিতে পারবো না, অবশ্যই এর ছোট কম থাকতে হবে, মানে এখানে যে 23 এটার কম থাকতে হবে। তো 4কে যদি আমি 4 দিয়ে গুণ করি তখন এখানে কত হয়, 16 হয়। তো লিখলাম হচ্ছে 16, দেন একটা টান দিব, টান দেওয়ার পরে এখন আমি মাইনাস করবো যে 6 আছে, কত হলে 13 হবে, 7 হলে হাতে আমার 1 1 আর 1 2, 2 2 মিলে গেল, তার মানে এখানে থাকলো কত 7। ঠিক আছে, এখন আমি এই যে এখানে আর একটা টান দেবো, এখানে একটা টান দেওয়ার পরে এই যে এখানে যে 4 যে সংখ্যাটা ছিল, এরপরে নিয়ম হচ্ছে এই 4-এর ডবল আমি এখানে লিখবো। 4-এর ডবল কত হয়, 8। আর এইখানে আমরা এই সংখ্যাটা এমনভাবে লিখবো, ডান পাশে একটু জায়গা লিখবো, যে জায়গা রাখবো, যে আর একটা অঙ্ক যেন আমি এখানে লিখতে পারি, একটু জায়গা রাখবো। 4-এর ডবল কত লিখলাম, এখানে 8। দেন হচ্ছে আমাকে এটা ডবল এখানে লেখার পরে এই জোড়াটা এখানে যেহেতু 8 7-এর ভিতরে যায় না, তো এই জোড়াটা আমাকে নামায় আনতে হবে। তো এই জোড়াটা এখান থেকে আমি নামায় নিয়ে আসলাম, তার মানে এখন কত হলো, 704 হলো। তো এখন নিয়ম হচ্ছে আমাকে এইখানে এমন একটা সংখ্যা লিখতে হবে যেটাকে আবার ওই সংখ্যা দিয়ে, ধরেন এখানে যদি আমি 1 লিখি তাহলে 81 হয়। তো 81-কে আবার এইখানে যে 1 লিখলাম সেই 1 দিয়ে এখানে গুণ করতে হবে, গুণ করার ফলে এই 704 বা এর কাছাকাছি মিলাইতে হবে। যেমন এখানে যদি আমি 81 মানে 1 লিখি, 81-কে 1 দিয়ে গুণ করলে 81 হয়। তো এই সংখ্যাটা তো 704, তার মানে আরো অনেক বেশি। তার মানে এখানে যদি আমি ধরেন এই 85 দেই, মানে এই 5 দিয়ে যদি গুণ করি, এখানে 5 বসে, আবার যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত, 5 5 25, 5 8 40, 40 আর 2 কত, 42 হয়। তাহলে দেখুন মাত্র 425 হচ্ছে, এখানে তো 704, তার মানে আরো বড় সংখ্যা হবে। তো এখানে যদি আমি 8 দিই, ধরেন এইখানে তো 8 আছেই, 8 আছে আর একটা 8 দিলাম, আর এইখানে যেহেতু আমরা নতুন করে যে 8 লিখলাম, তার মানে আরো আবার 8 নিচে লিখে সেটা দিয়ে গুণ করবো। 8 8 কত, 64, 4 হাতে আমার 6, 8 8 64 আর 6 কত, 70। এই দেখেন এটা মিলে গেছে। তো এই সংখ্যাটা এমনভাবে আমাকে নিতে হবে যেন এটা মিলে যায়, যদি নাও মিলে এটার কাছাকাছি যেন হয়, এটার বেশি হওয়া যাবে না, আবার ব্যবধানে এমন হওয়া যাবে না যে খুব বেশি ব্যবধান যেন না হয়, এটার কাছাকাছি থাকতে হবে। মানে এর যে এমন একটা সংখ্যা, এটা দিয়ে গুণ করলে এর জাস্ট যে বড় সংখ্যাটা হবে তার আগের সংখ্যাটা, যেমন ধরুন আমি যদি 88 না লিখে এখানে যদি আমি 89 লিখতাম আর যদি 9 দিয়ে গুণ করতাম, তখন কি হতো, 9 9 81,
9 নং 81 হাতে আমার 1, 8 নং 72 আর হচ্ছে 8, 72 8 80, তার মানে 801 হয়ে যাচ্ছে। আর এখানে আছে 704, তার মানে এর আগের সংখ্যাটাই হবে, এর আগের সংখ্যাটা, তার মানে যে 8 8 এই যে 88 গুণ হচ্ছে 8। তো এটা সবসময় যে মিলে যাবে তা না, নাও মিলতে পারে। তো না মিললে অসুবিধা নেই, কিন্তু সংখ্যাটা আমার কাছাকাছি রাখতে হবে। তার মানে এখানে আমি 8 দিলাম, 8 দিলাম, আর এই যে 8 দিয়ে আমি গুণ করব সেই 8টা হবে এই যে এইখানে বসবে। তো এখন এই 8 আর এটা যদি গুণ করি সেটা হয় 8 8 64, 4 হাতে আমার 6, 8 8 64 আর 6 70। তো এটা আমার মিলে গেল, আর কিছুই থাকলো না। তো এখন বর্গ ভাগের সাহায্যে যে বর্গমূল বের করব, তার মানে এই যে আমরা যে মূল যে সংখ্যাটা ছিল রুট আবার 2304, এটার বর্গমূল হবে কত? 48। এটা হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল বের করার নিয়ম। তো এই টাইপের ম্যাথ আমি অনুশীলনীতে আরও কিছু ম্যাথ করে দেবো, তখন কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। তো এই চ্যাপ্টারের আপনাদের বেসিক এই বিষয়গুলো জানলে হবে। এই চ্যাপ্টারে আমরা খুব বেশি বিষয় কিন্তু জানার প্রয়োজন নেই, শুধুমাত্র বর্গ আর বর্গমূলটা কি সেটা জানলেই হবে। আর গুণের সাহায্যে কিভাবে বর্গমূল বের করতে হয়, ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল বের করতে হয়, এটা আমি বেসিক একটু দেখালাম। আর অনুশীলনী ম্যাথগুলো করে দিলে এই যে কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। তো আশা করি তখন আরও বিস্তারিত বুঝতে পারবেন। তো এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনারা এই যে বেসিক যে বিষয়গুলো, যে বর্গ সংখ্যা কাকে বলে বা বর্গমূল কাকে বলে, তো এইগুলা এই কনসেপ্টগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। তো আশা করি সবাই এগুলো বুঝতে পারছেন। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা এই ক্লাস 7-এর ম্যাথ যারা শিখতে চান তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এই ভিডিওগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখে যান। আমি এই ম্যাথ ক্লাস 7-এর যে ম্যাথ বই আছে, আমি একদম প্রথম চ্যাপ্টার থেকে শেষ পর্যন্তই আপনাদের জন্য ভিডিও তৈরি করব, এবং আপনারা বিস্তারিতই শিখতে পারবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন বা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের মনের মতো করে ভিডিও তৈরি করার জন্য আমি চেষ্টা করব। তো আপনারা মতামত দিয়ে আমাকে সহযোগিতা করবেন, যে আপনাদের মতামতের ভিত্তিতে আমি হয়তো আপনাদের যেভাবে বলেন সেভাবে আমি কন্টেন্ট রেডি করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন ভিউয়ার আছেন। আল্লাহ হাফেজ।